নমস্কার। আজ আবার নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব কোনো একজন নতুন ইনভেস্টর যখন কোনো স্টকে লং টার্মের জন্যে ইনভেস্টেড হতে চান, তার জন্য কিছু বিষয় তাকে আগাম জেনে তারপর সিদ্ধান্ত নিতে হয়। সেই বিষয়গুলি নিয়ে আজকে মূল আলোচ্য বিষয়। এবার কোনো একজন নতুন ইনভেস্টর যখন লং টার্মের জন্যে তার পোর্টফোলিওটি বানাবে, তার জন্যে তাকে যে স্টকগুলো সে সিলেকশন করবে সেই স্টকগুলোর ফান্ডামেন্টালসগুলো ভালো করে দেখে, যদি সেই স্টকের ফান্ডামেন্টাল স্ট্রং হয় তবেই সেখানে ইনভেস্ট করবে। এবং আরেকটি বিষয়, সেটা হলো একটা স্টকে সঠিক প্রাইসে এন্ট্রি নেওয়াটা সব সময়ের জন্য ভালো। যদি আমরা একটা স্টক আজকে বাই করি, দেখা গেল সেই স্টকটির যা বাজার মূল্য, অর্থাৎ যা তার এখন প্রাইস, তার সাথে তার অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ প্রাইস আর ভ্যালু দুটো কিন্তু আলাদা জিনিস। কোনো একটি জিনিস আমি কিনলাম 10 টাকায়, অ্যাকচুয়াল হয়তো তার ভ্যালু হওয়া উচিত ছিল 8 টাকা, তার মানে আমি 2 টাকা বেশি পে করলাম। এটা আমাদের বাস্তবের কিছু কিছু ঘটনা ঘটে, যেটার সাথে আমরা একটা মিল খুঁজে পাই। যেমন মনে করুন আপনি বাজারে গিয়ে আম কিনবেন। রোজ আম আপনি 100 টাকা কিলো করে কিনে আনছেন। একদিন হঠাৎ করে বাজারে গিয়ে দেখলেন সেই আমই বিক্রি হচ্ছে 150 টাকা কিলো। আপনি কারণ অনুসন্ধান করে দেখলেন যে সেদিন একটি পুজো আছে, সেই পুজোর কারণে বাজারে আমের দাম বেড়ে গেছে। কারণ কি, সেই দিন প্রচুর বাড়িতে পুজো হচ্ছে, সেই জন্যে প্রচুর কাস্টমার আম কিনছেন, যার জন্যে বাজারে আমের মূল্যটা সেদিন বেড়ে গেছে। এবার আপনি আম কেনাটাকে কতটা গুরুত্ব দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি নিশ্চয়ই যে আম কিনতে গেছেন রেগুলার বেসিসে, আম যদি আপনি কেনেন সেটা আপনি রেগুলারই কেনেন, কিন্তু সেই দিন গিয়ে যখন দেখলেন যে সমস্যা একটা, দামের দামটা অনেকটা বেড়ে গেছে, অথচ আপনার বাড়িতে সেদিন কিন্তু কোনো পুজো নেই। এবার তবু যদি আমটা আপনি কেনেন, তাহলে আপনাকে 100 টাকার জায়গায় 150 টাকা দিয়ে কিনতে হবে, 50 টাকা আপনি বেশি দিচ্ছেন। তার মানে আপনার আমের প্রাইস 150 টাকা, কিন্তু ভ্যালু হিসাবে আমের প্রাইস হওয়া উচিত ছিল 100 টাকা। আপনি কিন্তু 50 টাকা বেশি দিয়ে আমটা কিনছেন। কিন্তু যদি আপনি একদিন পিছিয়ে একটু ধৈর্য নিয়ে পরের দিন বাজার থেকে আমটা কেনেন, পরের দিন যদি পুজো না থাকে, আপনি গিয়ে বাজারে হয়তো সেই আমটি আবার 100 টাকায় পাবেন। সেই জন্য আমি বলি, সঠিক সময়ে সঠিক স্টক বাছাই করা এবং সঠিক ভ্যালুতে সঠিক সময় স্টকটিকে বাই করা, এটা হলো ভ্যালু ইনভেস্টিংয়ের জন্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো এই বিষয়টাই নিয়েই আমি একটু আলোচনা করছি। ভিডিওটি একটু বড় হবে, একটু ধৈর্য নিয়ে দেখবেন। যদি স্লো হয় ভিডিওটি, ডান দিকে একটা সেটিংস বাটন আছে, ওটার উপরে ক্লিক করে ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে নেবেন। তো আজ এই যে সঠিক সময়ে সঠিক প্রাইসে স্টকে এন্ট্রি নিতে গেলে পরে সেই স্টকটিকে নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ বা স্টকটির কোন কোন দিকটা আমরা দেখব সেটা নিয়েই আলোচনা শুরু করব। তো প্রথমেই যে বিষয়টা আসে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে পরে কোনো স্টকের, সেটি হচ্ছে যে কোম্পানিতে আমি ইনভেস্টেড হব সেই কোম্পানির বিজনেসটা কী। যে কোম্পানির সম্পর্কে আপনি জানবেন না বা তারা কী করে বা ভবিষ্যতে তারা কী করতে পারে, সেই কোম্পানিতে কোনো সময়ের জন্যেই ইনভেস্ট করবেন না। আপনি কোম্পানিটাকে জানুন, কোম্পানিটা কী কাজ করে,
আপনি এর ওর কাছে শুনে কোনো সময়ই ইনভেস্ট করবেন না। সুতরাং ওই কোম্পানিটা সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। যদি আমি ধরে নিই যে টিসিএস একটি কোম্পানি, সেটাতে আমি ইনভেস্টেড হব। টিসিএস আদতে কী করেন, কী তার প্রাসঙ্গিকতা এখনকার আমাদের জীবনের সাথে, বা শেয়ার মার্কেটে কী তার গুরুত্ব, তাদের বিজনেসের কী ধরন, সেটা কিন্তু আপনাকে জেনে বুঝেই ওই স্টকটি বাই করতে হবে বা ওই স্টকে ইনভেস্ট করতে হবে। এবার দেখা গেল আপনি ওই টিসিএস চুজ করলেন। টিসিএস শুধু চুজ করলেই হবে না, সেই টিসিএস কোম্পানিটার সাথে সেই সেক্টরের, যে সেক্টরে টিসিএস কাজ করে সেই সেক্টরের যে কোম্পানিগুলো আছে তার সাথে কী পার্থক্য আছে যার জন্য আপনি এতে ইনভেস্টেড হবেন, এই জিনিসটা আপনাকে প্রথমেই ক্লিয়ার করতে হবে। তার মানে আপনাকে টিসিএসের সাথে আরও যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কম্পেয়ার করবেন। অবশ্যই সেটা টিসিএস যে সেক্টরে কাজ করে সেই সেক্টরেরই কোম্পানির সাথে আপনাকে তুলনা করে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবার যে কোম্পানিটা আপনি চুজ করলেন সেই কোম্পানিটার ফিউচার গ্রোথ পোটেনশিয়াল আছে কি না সেটাও আপনাকে কিন্তু মাথায় রেখে আপনার স্টেপ নিতে হবে। এবার আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন যে যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন সেই কোম্পানিতে কোনো ধরনের গভর্নমেন্ট পলিসি বা গভর্নমেন্টের কোনো ফান্ড অ্যালোকেশন সেই ধরনের কোম্পানিগুলো পাচ্ছে কি না। যদি সেরকম একটা ব্যাপার থাকে, গভর্নমেন্টের সাপোর্ট একটু থাকে, তখন কিন্তু সেই কোম্পানিগুলো ভবিষ্যতে একটা গ্রোথ পোটেনশিয়াল কিন্তু থেকে যায়। সেই জায়গায় আপনার ইনভেস্টিংটা কিন্তু ভালো ইনভেস্টমেন্ট হবে। আর সবথেকে বড় কথা, আপনার একটা ভালো কোম্পানি ভালো পারফর্ম করছে, অনেক জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে, সব কিছু ঠিক আছে, যদি তার ম্যানেজমেন্টে যারা আছে তারা যদি ইনক্যাপাবেল হয়, তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্টটাই দেখা গেল ঠিকঠাক হলো না। সেজন্যে সেই কোম্পানিতে যে ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ সেই কোম্পানির সিইও, বোর্ড অফ ডিরেক্টর বা ফাউন্ডার বা কো ফাউন্ডার, এদের হিস্ট্রি কী আছে, এদের ভিশন কী আছে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন? গুগল করে জানতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির সিএমডি বা সিইও এদের কিন্তু ইন্টারভিউগুলো আমরা গুগল সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে বা বিভিন্ন টিভি চ্যানেলেও কিন্তু আমরা দেখতে পারি। সেখান থেকেও কিন্তু এদের পোটেনশিয়াল কী আছে, এরা কী ভিশন নিয়ে চলছে, এরা কী করতে যাচ্ছে, সেই বিষয়টায় কিন্তু আমরা খবরাখবর নিতে পারি। যখন আমরা ইনভেস্টমেন্ট করব তখন কিন্তু আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। এই জন্য একটু গুগল করা, একটু সার্চ করা, যেখান থেকে যে নিউজটা পাওয়া যায় সেটা কালেকশন করা, এই জিনিসগুলো করে তবে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার টাকাটা গ্রো করবে আগামীতে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। সেই জন্যই এই বিষয়গুলোর জন্য একটু আপনাকে রিসার্চ করতে হবে, একটু আপনাকে দেখতে হবে, একটু খবরাখবর নিয়ে তবে কিন্তু ইনভেস্টেড হওয়াটাই ভালো। যেটা প্রথমেই বলেছি যে একটা কোম্পানি কী বিজনেস করে এটা জেনেই আপনি ইনভেস্ট করবেন, না জেনে একদমই নয়। আপনার কষ্টে উপার্জিত পয়সা যাতে সহজে ধ্বংস না হয়ে যায়, সেই দিকটা মাথায় রেখে ইনভেস্টমেন্টের সিদ্ধান্তগুলো নেবেন। না হলে আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু ভ্যালু ইনভেস্টমেন্ট হলো না। দেন প্রথমে যে ডাটাগুলোর ওপর আমরা নজর রাখবো কোনো কোম্পানির, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই যে কোনো কোম্পানিতে আমি যখন শুরু করব ইনভেস্টিংটা, তখন কিন্তু আমাকে প্রথমে দেখতে হয় সেই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কীরকম আছে। এটা আপনি গুগল সার্চ করলেও পাবেন, কোম্পানির নাম দিয়ে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের কোম্পানি আছে, মাইক্রো, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, বিভিন্ন ধরনের কোম্পানি আছে। যদি আপনি ভালো রকমের ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার রিস্ক ক্যালকুলেশনটাও মাথায় করতে হবে। আমি কতটুকু রিস্ক নিতে পারবো এবং ইনভেস্টমেন্টটা আমি কত দিনের জন্য করব এবং আপনার বয়স কত, এগুলো বিষয় মাথায় রেখে আপনার রিস্ক নেওয়ার খিদেটা কতটা, বা আপনি কতটুকু রিস্ক নিতে চান বা কতটুকুর পরে আর নেবেন না, এই বিষয়গুলো ভেবে আপনাকে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশনটা দেখে দেখে সিদ্ধান্ত নিতে হবে। তো যেটা হয় শেয়ার মার্কেটে, যখন আপনি কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন যদি 1000 ক্রোড়ের নিচে হয়, তখন সেই কোম্পানিগুলো অপারেটর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। সেই জায়গায় পাম্প অ্যান্ড ডাম্প বলে একটা বিষয় থাকে, যে
আপনার কোম্পানির স্টকের প্রাইস হঠাৎ করে দেখবেন বেড়ে যাচ্ছে, আবার দেখবেন হঠাৎ করে কমে যাচ্ছে। সেই জায়গায় আপনার ইনভেস্টমেন্টটা না করাই ভালো। এবার আপনি যদি হাই গ্রোথ চান তাহলে আপনাকে স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিতেই ইনভেস্ট করতে হবে। এবার আরেকটা বিষয়, হাই গ্রোথ যেমন চাচ্ছেন আপনি, সুতরাং আপনাকে হাই রিস্কের ব্যাপারটাও মাথায় রেখে ইনভেস্টমেন্ট করতে হবে। এবার স্টেবল এবং সিকিউর ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান, মোটামুটিভাবে সিকিউর স্টক মার্কেটে কোনো কিছুই না, সবই আনপ্রেডিক্টেবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু লার্জ ক্যাপে প্রাথমিকভাবে যদি কেউ কোনো বিগিনার ইনভেস্টমেন্ট করেন, আমার মতে তার লার্জ ক্যাপের দিকেই ঝোঁকা ভালো। যে সকল কোম্পানির মার্কেট ক্যাপ মোর দ্যান 50 লাখ ক্রোর, 50,000 ক্রোর আর মোর দ্যান 1 লাখ ক্রোর, অনেক কোম্পানি আছে বাজারে যারা এই লার্জ ক্যাপের আওতায় আছে, সেই সকল কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন। সেই জায়গায় যদি কেউ এখন রিস্ক নিতে চান একটু, তাহলে আপনি স্মল ক্যাপ বা মিড ক্যাপ স্টকগুলোকে বাছতে পারেন। কারণ কি, এই স্টকগুলোতে কি হয়, গ্রোথ পোটেনশিয়ালটা ভালো থাকে। যে কোম্পানি অনেকটা বড় হয়ে গেছে তার ক্ষেত্রে আরও বেশি ফাস্ট গ্রো করাটা অসম্ভব হয়ে যায়, কিন্তু যে কোম্পানিগুলো এখনও ছোট আছে তাদের অনেকটা গ্রোথ করার চান্স থাকে। সেই জায়গায় ওই কোম্পানিগুলো রিস্কি হলেও কিন্তু গ্রোথ পোটেনশিয়ালটা ভালো হয়। তা সেই জায়গায় আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করবেন, সেখানে যদি ব্যালেন্স করেন, স্মল ক্যাপে কিছু করলেন, কিছু পোর্শন, মিড ক্যাপে কিছু পোর্শন করলেন, বেশিরভাগ পোর্শনটা আপনি রাখলেন লার্জ ক্যাপে, কিন্তু অল্প অল্প করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে রাখলেন, তাহলে আপনার পোর্টফোলিওটা একটা ব্যালেন্সড হবে। নেক্সট যে বিষয়টি আসে, একটা কোম্পানির রেভিনিউটা আমরা দেখব যে ইয়ার আফটার ইয়ার রেভিনিউটা বাড়ছে কি না। সেই জিনিসটা দেখা দেখি আমি এখানে একটি চার্ট দেখিয়েছি। দেখুন, এখানে একটি কোম্পানি 2020 সালে ছিল 13,872 ক্রোড়, তারপরে হলো 14,520 ক্রোড়। এইভাবে দেখুন আস্তে আস্তে 2024-এ এসে সেই কোম্পানিটার রেভিনিউ গিয়ে দাঁড়িয়েছে 28,210 ক্রোড়, যেখানে দেখা যাচ্ছে কোম্পানিটার এই চার্টের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু রেভিনিউটা বেড়ে যাচ্ছে। তার মানে এই কোম্পানি ভালো কাজ করছে, সেলস বা সার্ভিস যেটাই সে করুক, তার মাধ্যমে সে কিন্তু একটা রেভিনিউ মার্কেট থেকে জেনারেট করছে। সুতরাং এই কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো। তো প্রথমে আপনি দেখবেন মার্কেট ক্যাপ, তারপর দ্বিতীয়ত আমি বললাম রেভিনিউ কীরকম জেনারেট হচ্ছে ইয়ার আফটার ইয়ার বা কোয়ার্টার অন কোয়ার্টার, আপনাকে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত, যে কোম্পানিটা আপনি সিলেক্ট করবেন তার ইপিএস দেখবেন, যে আর্নিংস পার শেয়ার, মানে একটি শেয়ার থেকে একটি কোম্পানি যে টাকা আয় করে বা যত টাকা আয় করে, এই যে ইপিএসটা যদি ইয়ার আফটার ইয়ার কোনো কোম্পানির বেড়ে যায়, বাড়তে থাকে, তাহলে সেই কোম্পানিটা বলবো ফান্ডামেন্টালি অনেকটাই ভালো। এবার কিছু কিছু কোম্পানির ইপিএস দেখা যায় যে নেগেটিভ, তখন কিন্তু সেই কোম্পানিটা কিন্তু ভালো না। এবার কোনো কোনো কোম্পানির হাই গ্রোথ যদি থাকে, তাদের ইপিএস দেখা যায় 20 to 50% পর্যন্ত হয়ে ছড়িয়ে যায়। আবার কিছু কোম্পানি আছে যাদের 10 to 20% পর্যন্ত অ্যানুয়ালি ইপিএস গ্রোথটা দেখা যায়। এবার কিছু কিছু কোম্পানি যেগুলো স্টেবল একটা আর্নিং দিয়ে যায়, সেই কোম্পানিগুলোর দিকেই আপনি ঝুঁকবেন। যে কোম্পানিগুলো স্টেবল, তাদের ইপিএস সাধারণত 5 to 10%, খুব কম হলেও 3% পর্যন্ত তারা কিন্তু দেয় আপনাকে। যদি আপনি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে চান, তবে 5 to 10% অ্যানুয়াল ইপিএস যে কোম্পানিগুলোর গ্রোথ দেখা যায়, ইপিএসের গ্রোথটা, সেই কোম্পানিগুলোর দিকেই আপনি ঝোঁকার চেষ্টা করবেন। এবার রিস্ক একটু নিতে গেলে তখন আপনি হাই গ্রোথ বা যেগুলো 20% বা মোর দ্যান 20% অ্যানুয়াল ইপিএস গ্রোথ, সেগুলোর দিকে আপনি ঝুঁকতে পারেন। আর যে কোম্পানিতে ইনভেস্ট করুন, তার ইয়ার আফটার ইয়ার ইপিএসটা যে বাড়ছে কি না সেটা একটু লক্ষ্য রাখবেন। তাতে আপনার ইনভেস্টমেন্টটা একটু সিকিওর হবে, যে কোম্পানি এমনভাবে কাজ করছে বা ম্যানেজমেন্ট এভাবে কোম্পানিটাকে চালাচ্ছে যে ইয়ার আফটার ইয়ার বা কোয়ার্টার আফটার কোয়ার্টার স্টেবল অ্যান্ড ইনক্রিজিং একটা ইপিএস দিয়ে যাচ্ছে। তারপর
যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পি রেশিও। এই পি রেশিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটি কোম্পানি 1 টাকা আয়ের জন্যে আমরা তাকে কত টাকা দিচ্ছি, সেটাই হচ্ছে আমাদের পি রেশিও। অর্থাৎ কোনো কোম্পানি থেকে আমি যদি 100 টাকা আয় করতে চাই, হয়তো দেখা গেল তাকে আমি 2000 টাকা দিলাম, তার মানে সে 1 টাকা আয় করার জন্যে তাকে আমি 20 টাকা আমি দিলাম। আবার আরেকটি কোম্পানিতে সেম আমি ওই 100 টাকায় আয় করব, কিন্তু তাকে আমি দিলাম 5000 টাকা। তার মানে সেই কোম্পানির 1 টাকা আয়ের জন্যে আমি তাকে পে করলাম 50 টাকা। তো এক জায়গায় আমি 20 টাকা দিয়ে 1 টাকা পাচ্ছি, আরেক জায়গায় 50 টাকা দিয়ে আমি 1 টাকা পাচ্ছি। নিশ্চয়ই 20 টাকা দিয়ে যেখানে 1 টাকা পাচ্ছি সেই কোম্পানিটাই ভালো। এবার এটাকে ক্যালকুলেশন করতে গেলে শেয়ার প্রাইসকে যদি আমরা ইপিএস দিয়ে ভাগ করি, ডিভাইড করি, তাহলে যে রেজাল্টেন্ট পাবো সেটাই হচ্ছে পি রেশিও। এবার এই পি রেশিওটা কিছুটা আপেক্ষিক। যেমন লং টার্মের ক্ষেত্রে পি রেশিওটা সবসময় 20-র নিচে হলে ভালো হয়, কিন্তু কিছু কিছু সময় মার্কেটে এমন একটা পরিস্থিতি হয়, ডিমান্ড এতটা চলে আসে কোনো একটি স্টকের, যার জন্যে তার পি রেশিওটা অনেকটা বেড়ে যায়। যেমন সেই আমের গল্পের মতো। সেই দিনের জন্যে যতই আমের দাম 150 টাকা, যার বাড়িতে পুজো ছিল তার জন্য আমটা কেনা কিন্তু খুব জরুরি। সে ওই 150 টাকা দিয়ে আমটা কিনে স্যাটিসফাইড। সেই দিনের জন্যে যদি ওই আমেরকে যদি একটি স্টকের সাথে তুলনা করি, সেদিনের জন্যে আমের পি কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছিলো, কিন্তু যারা কাস্টমার ছিল তারা কিন্তু কিনে স্যাটিসফাইড। কিন্তু যারা ভ্যালু ইনভেস্টর বা যারা কম দামেই কিনতে চায়, তাদের জন্যে কিন্তু সেই দিনটা সঠিক ছিল না। সুতরাং পি অনেকটা ডিপেন্ড করে মার্কেটে সেই স্টকটির ডিমান্ড কীরকম আছে। সেই জায়গায় যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করেন, তাহলে অবশ্যই পিটা মাথায় রাখবেন। তবে তার সাথে সাথে এটাও মাথায় রাখবেন যে স্টকটা আপনি ইনভেস্ট করছেন সে ভবিষ্যতে দেখা গেল একটা হিউজ পরিমাণে রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে, ভ্যালু ক্রিয়েট করার ক্ষমতা রাখে। সুতরাং তখন কিন্তু আপনার পিটা যদি একটু বেশিও হয়, সেটা কিন্তু অ্যাডজাস্টেবল। যদি ভবিষ্যতে ইপিএসটা বেড়ে যায়, ইপিএস যদি সে কোম্পানিটা বাড়াতে পারে, তাহলে কিন্তু তখন এই পিইটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে পি রেশিও কম দেখে ইনভেস্ট করাই ভালো। এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। একটি কোম্পানির ডেট মানে ঋণ কতটা আছে তার উপর কোম্পানির প্রফিট কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। যে কোম্পানির বেশি ডেপ্ট থাকবে তাকে কিন্তু সেই ডেপ্টের এগেনস্টে ইন্টারেস্টও পে করতে হয়। এই জন্যে যে কোম্পানির ডেপ্ট কম সেই কোম্পানির দিকে ঝোঁকা ভালো। এবার এই টোটাল ডেপ্ট আর তাকে যদি আমরা শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে ডিভাইড করি, তাহলে যে ফলটা পাবো সেটাই হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও। অর্থাৎ ইকুইটি পিছু ডেপ্ট যতটা আছে সেটাকেই বলবো আমরা ডেপ্ট টু ইকুইটি রেশিও। এবার ধরুন টোটাল ডেপ্ট আছে আপনার 5 লক্ষ, আর শেয়ার হোল্ডার্স ইকুইটি আছে আপনার কাছে 10 লাখ। এবার এই 5 লাখকে 10 লাখ দিয়ে ভাগ করলে পরে আপনি পাবেন 0.5 বা হাফ, যেটাকে বলছি। তার মানে সেই কোম্পানিটির ডেপ্ট টু ইকুইটি রেশিও 0.5। সব সময়ের জন্য যদি কোনো কোম্পানির ডেপ্ট টু ইকুইটি রেশিও লেস দ্যান 1 হয়, লেস দ্যান 1 হলে সেটা অবশ্যই কিন্তু ভালো। তবে ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে যেটা দেখা হয়, লং টার্ম যখন আপনি ইনভেস্ট করবেন, কোনো কোম্পানির ডেপ্ট টু ইকুইটি রেশিও যদি 0.25 এর মধ্যে হয়, তাহলে সেই কোম্পানিটা খুব ভালো বলে চিহ্নিত হয়। তো মাথায় রাখবেন
যে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.25 বা তার নিচে সেই সকল কোম্পানিতেই ইনভেস্ট করার চেষ্টা করবেন। এমনও মার্কেটে কোম্পানি আছে যাদের ডেট টু ইকুইটি রেশিও জিরো ডেট কোম্পানি। সেই কোম্পানিগুলো কিন্তু আরও ভালো, কারণ তারা খুব সুন্দরভাবে বিজনেস পরিচালিত করতে পারে। তাদের হেডেক থাকে না যে কোথাও ইন্টারেস্ট পে করতে হবে, কোথাও ডেট ক্লিয়ার করতে হবে, সেরকম কোনো তাদের চাপ থাকে না। তারা স্বাধীনভাবে কিন্তু তাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তবে ব্যাংকিং সেক্টরের স্টকগুলোর একের উপরে থাকে, সেটা অসুবিধা নেই। এরপরে যে বিষয়টি আসে ক্যাশ ফ্লো। এবার এই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি একটি উদাহরণের মাধ্যমে। মনে করুন আপনার একটি বাজারে দোকান আছে, আপনি দোকানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে দোকানটা খুলেছেন। এবার সেই 10 লক্ষ টাকা জিনিসপত্র আপনি নিয়ে দোকান সাজিয়ে বসেছেন। সেখান থেকে বিভিন্ন খদ্দেররা আপনার কাছ থেকে জিনিসপত্র নিচ্ছে। এবার কেউ আপনার কাছ থেকে ক্যাশ বাই করছে, কেউ ধারে জিনিস নিচ্ছে। এবার দেখা গেল কোনো একদিন আপনি ক্যাশের অ্যামাউন্ট কাউন্ট করে দেখলেন যে আপনার কাছে পড়ে আছে, বিক্রি টিক্রি হয়ে গেছে, অর্ধেক জিনিস 50% জিনিস আপনি দোকানের বিক্রি করেছেন, অথচ আপনার কাছে পড়ে আছে মাত্র 50,000 রুপিস। তার মানে আপনি 4,50,000 টাকার জিনিস মানুষকে দিয়েছেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো ক্যাশ পাননি, তারা আপনার কাছ থেকে ধারে নিয়েছে। এবার আপনার কাছে কিন্তু হাতে ক্যাশের পরিমাণটা কমে গেল। এইবার আপনার কেনা বেচা হলো, কিন্তু সেটা বাকিতে হলো বা ধারে হলো, যেটা বলি। এই কেনা বেচাটাই যদি আপনি ক্যাশে করতেন, তাহলে এই 5 লক্ষ টাকার জিনিস বিক্রি করেও দেখা গেল আপনার হাতে হয়তো লাভ এবং আসল সহ প্রায় 6 লক্ষ টাকা কিন্তু থাকতো। এই 6 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকতো কেনা বেচা করে, আপনি কিন্তু এই 6 লক্ষ টাকা দিয়ে আপনার বিজনেসটাকে আপনি বাড়াতে পারতেন, নতুন কোনো ডিসিশন নিতে পারতেন। তো এই যে বিষয়গুলো, যে আপনার হাতে টাকা থাকলে আপনি কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে পারবেন। অর্থাৎ আপনার হাতে যদি লিকুইডিটি থাকে, তাহলে আপনি সহজেই কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার দোকানকে সাজানো, কোনো একটা ইনভেস্টমেন্ট, নতুন প্রোডাক্ট আপনি কিনতে পারেন, বিভিন্ন রকমের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিগুলো আপনি কিন্তু করতে পারবেন। যখন আপনার হাতে ক্যাশ থাকবে না, তখন কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন না। সুতরাং যে কোম্পানির হাতে ক্যাশ ফ্লো প্রচুর পরিমাণে থাকে, বেশি পরিমাণে থাকে, সেই কোম্পানিটা সব সময়ের জন্য ভালো কোম্পানি। সেই কোম্পানিতেই আপনি ইনভেস্ট করবেন। তো এ কোম্পানি এবিলিটি টু জেনারেট ক্যাশ, কোম্পানি এনশিওরিং ফিনান্সিয়াল স্টেবিলিটি। আপনি যদি ক্যাশ আপনার সেলস এবং সার্ভিসের মাধ্যমে যদি কোম্পানিটা ক্যাশ জেনারেট করতে পারে, হাতে ক্যাশ নিতে পারে, তাহলে তার কিন্তু একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকে, কারণ সে সিদ্ধান্ত নিতে পারে। তো ক্যাশ ফ্লোটা মাথায় রাখবেন, একটু দেখে তবে ইনভেস্ট করবেন। দেন আসি আমরা পিবি রেশিও। এটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। এটা কিভাবে ক্যালকুলেশন করা হয়? পিবি রেশিওকে কারেন্ট শেয়ার প্রাইসকে আমরা যদি বুক ভ্যালু পার শেয়ার এটা দিয়ে ডিভাইড করি, তাহলেই আমরা পিবি রেশিওটা পাবো। ভিডিওটি বড় হয়ে যাবে বিস্তারিত বলতে গেলে, তবে এটুকু বলতে পারি, যদি কোনো কোম্পানির পিবি রেশিও লেস দ্যান 1 হয়, সেই কোম্পানিটি ভালো, সবসময়ের জন্য মাথায় রাখবেন। আর মডারেট পিবি রেশিও হলো 1 থেকে 3, আর হাই পিবি রেশিও গ্রেটার দ্যান 3। তো আপনি যখন কোনো স্টকে ইনভেস্ট করবেন, সেটার পিবি রেশিওটা একটু দেখে নেবেন। এরপরে আছে ডিভিডেন্ড ইল্ড। যদি একটি কোম্পানি প্রত্যেকটি কোয়ার্টারে বা বছরে ডিভিডেন্ড দেয়, তার মানে কোম্পানি প্রফিট করে বলেই কিন্তু ডিভিডেন্ডটা দেয়। এবার সেটা একটা ডিভিডেন্ডটা দেখা গেল 2%, 3%। অনেক কোম্পানি আছে তারা প্রফিট দেখাচ্ছে বছরের পর বছর, কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না।
কিন্তু যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয় ধরে নেওয়া হয় সেই কোম্পানিগুলো ভালো, কারণ তারা একটা ইনকাম জেনারেট করছে, প্রফিট গ্যাদার করছে, সেখান থেকে কিছুটা অংশ আপনাকে ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। সুতরাং এটা একটা গুড সাইন ডিভিডেন্ড দেওয়াটা। তারপরে যে বিষয়টি হচ্ছে প্রফিট গ্রোথ। কোম্পানি দেখা গেল কোনো এক বছর 5 টাকা ইনকাম করেছে, পরের বছর 7 টাকা, তারপরের বছর 10 টাকা, তার মানে ইয়ার আফটার ইয়ার কোম্পানিটি প্রফিট যে করছে সেটার পরিমাণটা কিন্তু বাড়াচ্ছে। তার মানে কোম্পানি সবসময়ই একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আছে, কোম্পানি গ্রো করার চেষ্টা করছে এবং তারা নিত্য নতুন প্রোডাক্ট এবং সার্ভিস কিন্তু লঞ্চ করছে। তার মানে সেই জন্যে সে কিন্তু একটি স্টেডি অ্যান্ড স্টেবল গ্রোথ একটা কিন্তু সবসময় দেখিয়ে যাচ্ছে। সেরকমই সেলস গ্রোথ। কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে বা যে সার্ভিস দেয় সেটার দেখা গেল সেলসটি প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার বাড়ছে। অনেক সময় এরকম হয় কোনো একটি কোয়ার্টারে হয়তো সেলস বা প্রফিট গ্রোথ এই দুটো জিনিসই কোনো কোম্পানির কমতে পারে, বিভিন্ন কারণে হয়। যেমন শীতকালে এসির সেলস কমে যেতে পারে, তারপরে আবার ফেস্টিভ সিজনে টেক্সটাইলসের সেলস বেড়ে যায়। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, সেটাকে ওই জন্য ইয়ার অন ইয়ার বেসিসেই দেখে আপনি সিদ্ধান্ত নেবেন ইনভেস্ট করার। তারপরে যে কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। এবার একটা কোম্পানির অ্যাসেট আর লায়াবিলিটিস যদি বলি, টোটাল অ্যাসেট বা টোটাল লায়াবিলিটিস যদি বলি, দেখা যায় যে অ্যাসেটও বাড়ছে এবং লায়াবিলিটিস কমছে। এই জিনিসটা কিন্তু ভালো লক্ষণ কোনো কোম্পানির। বা কারেন্ট অ্যাসেট দেখলাম যে কিছুটা অ্যাসেট এখন যা আছে তার থেকে লায়াবিলিটিস অনেকটা কম আছে, তার মানে আমাকে বুঝতে হবে কোম্পানি ভালো জায়গায় আছে, লায়াবিলিটিস অ্যাসেটের থেকে কম। আর যেটা বললাম, ইয়ার আফটার ইয়ার যদি কোম্পানির অ্যাসেট, পার্মানেন্ট অ্যাসেট এটা যদি বাড়ে এটা কিন্তু ভালো লক্ষণ। কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে কোনো কোনো সময় কিছু কিছু অ্যাসেট থাকে কোম্পানির যেটা পারফর্ম করে না, সেই অ্যাসেটগুলোকে কোম্পানি বিক্রি করে ক্যাশ জেনারেট করে। এই অতি সম্প্রতি এলআইসির ক্ষেত্রে কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে, তারা কিন্তু কিছু তাদের বিল্ডিং বিক্রি করেছেন, তার কারণ সেগুলো তাদের প্রয়োজন নেই, সেই টাকাটা তারা অন্য জায়গায় ইনভেস্ট করবে, সেখান থেকে রেভিনিউ জেনারেট করবে। এটা কিন্তু আবার মাথায় রাখতে হবে। আপনাকে সব সময় যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই কোম্পানি সম্পর্কিত বিভিন্ন রকম যে ইনফরমেশনগুলো বিভিন্ন সোর্স থেকে আপনাকে কিন্তু নিতে হবে। তার জন্য আপনাকে একটু পড়াশোনা এবং পরিশ্রম করতে হবে যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করতে চান। এরপরে যে আরেকটি বিষয় আছে সেটা হলো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। একটি কোম্পানির যা শেয়ার থাকে তা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়। আইপিওর মাধ্যমে বিভিন্ন জন পারচেস করে, তারপরে শেয়ারগুলো বিভিন্নভাবে ট্রেড হতে থাকে বছরের পর বছর বা কোয়ার্টার আফটার কোয়ার্টার। সেই সময় কিন্তু এই যে কেনাবেচাগুলো হয়, এই শেয়ারগুলো কেনাবেচার মাধ্যমে বিভিন্ন হোল্ডারের কাছে শেয়ারগুলো হোল্ড হয়ে থাকে। তা সেখানে আপনি লক্ষ্য রাখবেন যদি কোনো কোম্পানির প্রোমোটার হোল্ডিং, অর্থাৎ কোম্পানির সিংহভাগ মালিকানা যাদের কাছে থাকে, প্রোমোটার বা উদ্যোক্তা, তাদের হোল্ডিংটা যেন 50%-এর ওপরে হয়, মোর দ্যান 50%, এটা অবশ্যই ভালো। আর দেখবেন ডিআইআই, এফআইআই, ডিআই মানে আমাদের যে ডোমেস্টিক ইনভেস্টাররা আছে, বড় বড় ইনভেস্টাররা, তারা কতটা ইনভেস্ট করছে, এফআই কতটা ইনভেস্ট করছে। যদি কোনো সময় দেখেন যে কোনো কোম্পানি ডিআইআই, এফআই ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, তার মানে বুঝতে পারবেন ওই কোম্পানিতে কিছু হতে যাচ্ছে নতুন, যার জন্যে ওই কোম্পানিতে ইনভেস্ট করে আপনি হয়তো লাভবান হতে পারেন। আবার এটাও মাথায় রাখবেন কোনো সময় দেখবেন যে প্রোমোটার নিজের স্টেক বিক্রি করছে। এই 50% যেটা বললাম, দেখা গেলো কোনো কোম্পানির 60% আছে প্রোমোটারের কাছে স্টক, দেখা গেলো সেই প্রোমোটার প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টার তাদের স্টেক বিক্রি করে দিচ্ছে।
তার মানে বুঝতে হবে যে তাদের কনফিডেন্স, নিজেদের কোম্পানির ওপর নিজেদেরই কনফিডেন্স নেই সেই প্রোমোটারদের। সেই জায়গায় কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। সেরকম কোম্পানি বাছলে হবে না যাদের প্রোমোটার হোল্ডিংটা আস্তে আস্তে কমছে। সুতরাং আপনাকে কোনো কোয়ার্টারে আপনি যদি দেখতে পান যে কোনো কোম্পানি তার শেয়ার হোল্ডিং কমিয়েছে, সুতরাং আপনাকে সতর্ক হতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা জিনিস দেখবেন, আমরা যারা রিটেল ইনভেস্টর তারা সাধারণত কী করি, যখন কোনো কোম্পানি কিছুদিন ধরে কোয়ার্টার, দেখা গেলো 2টো কোয়ার্টার ধরে পারফর্ম করে না, তারা কিন্তু তাদের জায়গা ছেড়ে পালিয়ে যায়। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন যে এফআইআই বাড়ছে, ডিআই বাড়ছে, কিন্তু রিটেল ইনভেস্টর কমে যাচ্ছে। তখনই বুঝবেন যে রিটেল ইনভেস্টর কমছে মানেই এফআইআই বাড়ছে, তার মানে এখানে বড় কিছু হতে যাচ্ছে। আপনারা যারা ক্লেভার, যারা স্টক মার্কেটটা ভালোভাবে বোঝে, সেই সময় সেই রিটেল ইনভেস্টর কিন্তু এন্ট্রি করে ওখানে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, কখন করতে হবে, কি দেখলে আপনাকে সরে যেতে হবে। তো নেক্সট একটি স্লাইডে আমি একটি কোম্পানির, এখানে নাম উল্লেখ করিনি, একটি কোম্পানির বিভিন্ন ডাটাগুলো তুলে ধরেছি। এখানে যে কোম্পানিটি আছে, এই কোম্পানিটির পিই দেখুন 30.9 স্টক পি। এর সাথে আমি কম্পেয়ার করব এই ইন্ডাস্ট্রিতে আরও যে কোম্পানিগুলো আছে তাদের যে পিই, সেটা হচ্ছে 31.1। এই ইন্ডাস্ট্রি পি 31.1, কিন্তু এই কোম্পানিটির পি হচ্ছে 30.9। এই 31-এর থেকে 30 কিন্তু কম। সেই জায়গায় এই কোম্পানিটা কিন্তু অন্যান্য কোম্পানি, এর যে সেম সেক্টরের কোম্পানি আছে তার থেকে আমি বলতে পারি আন্ডার ভ্যালুড আছে এখনও। এবার এর মার্কেট ক্যাপ দেখুন, 6,32,489 কোটি, একটি জায়ান্ট কোম্পানি। তো এই যে কোম্পানিটা, এর মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু হিউজ। এবার দেখুন এখানে একটি জিনিস আছে, রিটার্ন অন ইকুইটি, এই দেখুন 28.4, এটা ভালো। তারপরে ডিভিডেন্ড ইল্ড আছে, এর ডেট টু ইকুইটি দেখুন 0। পিএসটা দেখা যাচ্ছে না, দেখি, ইপিএস হলো 16.4, এটা বেশ ভালো। তারপরে আপনার ডেপ্ট আছে 303 crore, অথচ ফ্রি ক্যাশ ফ্লো দেখুন কতটা ভালো, 13,724 crore। তারপরে অ্যাসেট আছে 28,121 crore, কারেন্ট লায়াবিলিটিস মাত্র 13,690 crore। কারেন্ট অ্যাসেটের থেকে লায়াবিলিটিসটা অনেক কম। সেলস গ্রোথ দেখুন 3.68, মডারেট। প্রফিট গ্রোথও আছে। এই কোম্পানিটিকে একটু কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বলা চলে। তো আরও অনেক রকমের ডাটা যেগুলোকে হিসাব করে ইনভেস্ট করতে হয়, সেগুলো নিয়ে করতে গেলে পরে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যেমন এই রিটার্ন অন ক্যাপিটাল, এটাও একটা বিষয়। তো এই হলো কিছু কিছু বিষয় যেগুলো আপনাকে মাথায় রেখে ইনভেস্টিংগুলো করতে হবে। মোটামুটি এই বিষয়গুলো নিয়েই যদি আপনি চর্চা করে ইনভেস্ট করেন, তাহলে মোটামুটি আপনি 90% সাকসেসফুল ইনভেস্টর কিন্তু হয়ে যাবেন। আস্তে আস্তে মার্কেটের সাথে যখন যুক্ত হবেন, আপনি আরও বিভিন্ন রকমের যে অ্যাঙ্গেলগুলো থাকে, যেগুলো থেকে কোম্পানিগুলোকে বিচার করা যায়, সেই অ্যাঙ্গেলগুলো আপনি শিখে যাবেন। আস্তে আস্তে ভ্যালু ইনভেস্টর হয়ে উঠবেন। এই হলো বিষয়। তো আজকে ভিডিওতে কোনো ধরনের আমি বাই সেল রিকমেন্ডেশন করিনি। আজকে যা বললাম সম্পূর্ণ এডুকেশন পারপাস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আপনাদের লাইকগুলো করলে পরে ইউটিউব সেটাকে প্রমোট করে, একটু লাইক করে দেবেন। তো আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।